আমাকে যদি এখন কেউ ধাম করে বলে যে দাদা জলটা পান করেন, তখন কিন্তু আমার কানে বাজবে। আপনি জানেন যে এটার পরে আর কিছু নাই। কেন আমি ধরেই নিয়েছি আমি হয়তো আমার পরিবার আর দেখবো না, আমি ধরেই নিয়েছি এটাই শেষ। যারা কমিটিতে থাকবে তারা তাদের দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবে, মানুষের সাথে যোগাযোগ করবে, এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু কেন ধরা হচ্ছে বা যে প্রশ্নগুলো বললেন এখানে তো দোষের কোনো কিছু নাই, মানে ধরা হলো কেন? ধরা মানে তখন যে গুম খুন হচ্ছিল, মানে আমাদের যেটা ধারণা বা আমি যতটুকু বুঝি যে অ্যাগ্রেসিভ বা অ্যাক্টিভ যারা ছিল তাদেরকে স্টপ করা, যারা মাঠে অ্যাক্টিভ ছিল, যারা রাজনীতিতে খুবই তৎপর ছিল যে হ্যাঁ আমাদেরকে আমাদের জেলায় ইউনিয়নে সব জায়গায় কাজ করে যেতে হবে, ছেলেপেলেকে উজ্জীবিত রাখতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। কেন প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জেলায় সব ছেলেপেলে, আপনি ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সবার আগেনস্টে কেসের পর কেস যাচ্ছে। তো এটা তো আমরা যারা তাদের থেকে একটু সিনিয়র, আমরা যারা মূল দলে, আমরা যারা নির্বাহী কমিটিতে, এটা আমাদের দায়িত্ব তাদেরকে দেখে রাখা, তাদের পরিবারকে দেখে রাখা। তো এটা তো দোষ হতে পারে না। তো আমরা যেহেতু অ্যাক্টিভ ছিলাম, তো আমাদেরকে ওটা হয়তো তারা চায় নাই যে আমরা ওইভাবে এগুলো এত দূর খেটে যাই। আপনাকে এই 4.5 মাস কি এক জায়গায় রাখা হয়েছিল? আমাকে প্রথম 1 মাস, মানে 1 মাস আমি হিসাব করতে এই জন্য পারি যে আমি একবার বলেছিলাম যে আমরা যেহেতু সূর্যের আলো নাই, কোনো দিন রাত কিছু বুঝতাম না, তো সময়টা হিসাব করতাম অন্যভাবে। যে আমাকে 5 বার বাথরুম নিত, আমাকে জিজ্ঞেস করেছিল আমি নামাজ পড়ি কিনা, তো আমি বলেছি নামাজ পড়ি। তো বলেছে আপনাকে তো তাহলে উজু করতে হবে, আমি বলছি জি। তো আমাকে 5 বার বাথরুম নিত, বলে দিত যে বাথরুমে যখন যাচ্ছেন যা করার একবারে সেরে আসবেন, তো অজু করার আগে সেরে অজু করে আসবেন। তো আমি ওই হিসাবটা করতাম যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে হিসাব করে দিন গুনতাম। এটা ছিল একটা ওয়ে। আরেকটা ছিল যে দেওয়ালের কোনো এক জায়গায় নখ দিয়ে হয়তো একটা কাউন্ট করতাম। অনেক সময় আবার বাথরুম থেকে এসে দেখতাম ওটা মুছে ফেলা হয়েছে। মানে প্রত্যেকবার যাওয়ার পরেই বাথরুমে কেউ না কেউ রুমটাকে একবার সার্ভে করে যেত। তো প্রথমে যেখানে রেখেছিল ওটা খুবই একটা দুর্গন্ধ পচা একটা রুম ছিল, মানে খুবই বিচ্ছিরি অবস্থা ছিল। ওই প্রথম মাসটা আমি হিসাব করে যা বুঝেছি যে ওই প্রথম মাসটা আমাকে অন অ্যান্ড অফ ইন্টারোগেশনে নিয়ে গেছে। হঠাৎ করে যখন হয়তো ঘুমায় পড়ে যাচ্ছি, হঠাৎ করে উঠাই নিয়ে চলে গেছে যে এখন স্যাররা কথা বলবে, ওনারা প্রশ্ন করেছে, জবাব দিয়েছি, স্যাটিসফাইড হয় নাই, তখন হয়তো শারীরিক নির্যাতন করেছে। পরে কোন ধরনের নির্যাতন করতো? চোখ তো বাঁধা থাকতো, তো ওইভাবে তো বুঝতাম না। যেরকম অনেক সময় হঠাৎ করে ফিল করতাম যে হয়তো এত জোরে হাঁটুতে লেগেছে বা আপনার শোল্ডারে লেগেছে বা পিঠে রিবসে লেগেছে যে আপনি আপনার গলার সুর হয়তো হারায় ফেলবেন, আপনি করে যে উঠবেন, ওই উঠার আওয়াজ বের করার ইয়েটা আর থাকবে না। তো প্রথম 1 মাস শারীরিক নির্যাতন, ইন্টারোগেশন বা শারীরিক নির্যাতন বা কোয়েশ্চেনের বা এই মানে আপনি যদি বলেন এই 1 মাসের পরে তারা আর কোনো কিছু প্রশ্নর দিকে যায় নাই। আমাকে লাস্ট প্রশ্ন যেটা করেছিল, যখন 3 জন কথা বলছিল, তখন আমি শুধু একটা জিনিস নোটিস করেছিলাম যেটা আমার কানে বাজে, যে আমরা এখানে যেরকম আপনি আমি এখন কথা বলছি, আমরা শুদ্ধ ভাষা ইউজ করছি, আমরা চলতি ভাষা ইউজ করছি। আমি যখন আমার বন্ধুদের সাথে কথা বলি আমি চলতি ভাষা ইউজ করি, কেমন আছো, তুই খাইছিস কি না। বাপ মার সাথে কথা বললে বলি যে বাবা খেয়েছেন কি না, খাবেন কি না, খানা দিয়েছে। তো আমরা তো সব জায়গায় আমাদের ভাষা জানি। তো এখন আমাকে যদি এখন কেউ ধাম করে বলে যে দাদা জলটা পান করেন, তখন কিন্তু আমার কানে বাজবে যে আমাকে প্রশ্ন করছেটা কে। তো এরকম অনেক সময় অনেক ভাষা ছিল যেটা কানে বাজতো, যে এরা কারা। তখন আমি ইভেন এমনও হয়েছে বলেছি যে আপনারা যে ইউনিফর্ম পরে আছেন, আমি ওই ইউনিফর্মের ঘরেরই সন্তান, তো আমি জানি আপনারা মানে কদ্দূর বা ইয়ে। তো তখন তারা অনেক রকম গালি দিত। তো তখন আমি, হয় না, তখন আপনি আসলে মানসিক হয়ে যান, কারণ আপনি জানেন যে এটার পরে আর কিছু নাই। কেন
কেন আমি ধরেই নিয়েছি আমি হয়তো আমার পরিবার আর দেখবো না, আমি ধরেই নিয়েছি এটাই শেষ। আমার পরিবার হয়তো ধরেই নিয়েছে যে সে যে গেছে সে আর ফেরত আসবে না। তো তখন হয় না আপনি একটু কাইন্ড অফ মানসিক হয়ে যান, তখন আপনি হেসে বলছেন যে আমি জানি আপনারা যে, তো তখন যখন ওনারা গালি দিত মাঝে মধ্যে বোকার মতো হেসে ফেলতাম যে যে গালিটা দিচ্ছেন এই গালি শুনে বড় হয়েছে। কেন আমার বাপরাও তো ইউনিফর্ম পরেছে, তো এটা ইউজুয়াল। আচ্ছা আপনারা গালি শিখবেন আমাদের মতো সিভিলিয়ানদের থেকে শিখবেন। তো তখন এসে মানে চোখ টোক এগুলো আরো প্রেস করে দেখতো যে আপনি কি দেখতে পাচ্ছেন কিনা। সেটা যেটা দেখতে পারেন না, এটা আপনাদের কথা বলার ধরন থেকে বোঝা যায়। তো এইরকম আর কি ইয়ে হতো। তো আমাকে লাস্ট যেটা কোয়েশ্চেন ছিল, আমাকে 13টা কাগজ দিয়েছিল, পেজ দিয়েছিল আর একটা পেন্সিল দিয়েছিল। পেন্সিল দিয়ে বলেছিল যে আপনাকে অনেকবারই প্রশ্ন করেছি, অনেকবার ডেকেছি, আপনি আমাদেরকে অনেক কিছুই সঠিক বলেছেন, অনেক কিছুই আপনি সঠিক বলেন নাই। তো মানে প্রথমে যেরকম আমি যখন গেছি ফার্স্টে আপনাকে মানে মেন্টালি ইয়ে করার জন্য আপনাকে আপনার নাম, আপনার বাবা, দাদা, চাচা, বোন, ভাই, বোন, ছেলে মেয়ে সবার ডিটেল বলে দেয়, সো দ্যাট ইউ আর মেন্টালি মানে শেখেন যে তারা আমার সব জানে। সো ওটাই তখন আমাকে বললো যে আপনি অনেক কিছু হ্যাঁ বলেছেন, অনেক কিছু না বলেছেন, কিন্তু যেটা বলেন নাই একটু লিখিতভাবে দেন। আমরা কিছু বলবো না, আপনাকে সাইন করতে হবে না, লিখিতভাবে দেন, আমরা এটার পরে আমরা বিবেচনা করে দেখে আমরা চেষ্টা করব আপনাকে কোনো একটা উপায় করে দেওয়ার জন্য। এটা বলে আমাকে রুমে পাঠিয়ে দেওয়া হয়। তো রুমে যখন চোখ খুলি 13টা পেজ ছিল, একটা পেন্সিল ছিল। তো তখন আমি চিন্তা করলাম আমরা ছোটবেলায় তো অনেক রচনা লিখেছি, তো আমি চিন্তা করলাম কি করা যায়। কেন আমি যেই ঘরের সন্তান, আমার বাপ ইউনিফর্ম পরেছে, দেশের জন্য একটা ওথ নিয়েছে যে সে দেশকে সার্ভ করবে, দেশকে নিশ্চয়ই সে বিক্রি করে দিবেন। আমরা রাজনীতিতে এসেছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়েন করেছি, আমারও একটা ওথ নেওয়া আছে যে আমি আমার দলের প্রতি লয়াল থাকব। আমি আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে বিট্রে করব না। তো আমিও ওই চিন্তা করেই যে আমার বাপ যদি এই প্যাটার্নে থাকে আমিও এই প্যাটার্নে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটা হচ্ছে দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে, দেশের জন্য। আমরা তো দেশ বেচতে আসি নাই। তো আমি ওটা চিন্তা করে ভাবলাম যে একটা রচনা লিখি, নেশন ফার্স্ট। আমি নামই দিয়েছি নেশন ফার্স্ট। লিখে আমি লিখেছি যে একটা আর্মির ওথ কি, ডিউটি কি, কি কি করা উচিত দেশের জন্য, একটা দলের মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ওথ কি, আমাদের রাজনীতির পলিসি কি, আর আমরা কিসের জন্য রাজনীতি করি, লিখে আমি দিয়ে দিয়েছি। হঠাৎ করে আমাকে রাত 3টা-4টা বাজে, কেন আমি মানে 4টা না মানে আরেকটু বেশি হবে, কেন তখন অলরেডি যে গ্রিলের দরজা তো একটু টোকা দিয়ে যায়, মানে যদি নামাজ পড়তে চাই তো টোকা দিয়ে যায় আগে থেকে। তো তারপর পরে দেখি খুলে বেঁধে টেন্দে নিয়ে চলে গেল। আমি বললাম ভাই নামাজটা পড়ে নিয়ে, বলছে পড়বেন পরে। নিয়ে গেল, তখন বলল যে রাবিশ এগুলো কি, আপনি কি আমাদের সাথে ইয়ে করছেন, ফাজলামি করছেন? তো আমি বললাম যে কেন, তো সেগুলো কি লিখেছেন? তা আমি বলছি আপনি যা লিখতে বলেছেন আমি লিখেছি, কেন এর বাইরে তো আমি আর কিছু জানি না, আমি যা শিখে এসেছি পারিবারিকভাবে আর রাজনৈতিকভাবে আমি ওটাই লিখেছি, অ্যান্ড দিস ইজ হোয়াট আই ডিড। তো তখন তারা খুব বিরক্ত হয়ে রুমে পাঠিয়ে দিল। তো এই ইন্টারোগেশনের রুমে নেওয়ার সময় একটা পর্যায়ে ওই রুমে আর আমি ফেরত যাইনি, আরেকটা রুমে গেছি ওই লাস্ট ইয়েটার পরে। ওই রুমটাতে যখন ঢুকলাম দেখলাম রুমটা আরও ছোট, মানে একটা কবরের থেকে হয়তো 2 ফিট লম্বা, 2 ফিট চড়া। তো দেখে মানে একদিক দিয়ে হিলারিয়াসলি ভাবলাম যে ঠিক আছে অ্যাটলিস্ট ওই পচা রুম থেকে এটা একটু আপগ্রেড রুম। আবার আরেক দিক দিয়ে ভাবলাম হয়তো মানে আরও কিওটিক বা আরও খুব কনসেন্ট্রেটেড কোনো সিচুয়েশনে পড়তে যাচ্ছি, মানে আরও খারাপ অবস্থায় আমাকে ঢুকানো হবে। তো তারপর 3 মাস আর কোনো আমাকে ডাকেও নাই, কোনো ইয়েও করে নাই, কোনো কোয়েশ্চেনিংও করে নাই।